আরামবাগ মহকুমা বিশেষ করে খানাকুলবাসীর কাছে বন্যা নতুন কিছু ঘটনা নয়, কিন্তু যেভাবে গত কয়েক বছর ধরে তা আরও বিধ্বংসী হয়ে উঠছে রীতিমতো ভাবিয়ে তুলেছে এলাকার মানুষকে। গত বছরের বন্যা সারা রাজ্য এমনকি দেশ জুড়ে শিরোনামে এসেছে। লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এবার খানাকুলকে বাঁচাতে সেভ খানাকুল সোসাইটি গড়ে আন্দোলনে নেমেছেন এলাকার সুশীল সমাজ থেকে সাধারণ মানুষ সকলে। এক্ষেত্রে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য। একগুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা তার মুখোমুখি হয়েছিলাম। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে খানাকুলকে বাদ দেওয়ার প্রসঙ্গ, নতুন মাস্টার প্ল্যান তৈরি, সাধারণ নাগরিকদের প্রতি বার্তা ইত্যাদি নানান বিষয় তার সঙ্গে আলোচনায় উঠে এসেছে। বন্যা সৃষ্টির কারণ এবং তার সমাধান কিভাবে সম্ভব তিনি রীতিমতো রেখা মানচিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি এক ভয়ঙ্কর আশঙ্কার কথাও জানিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হলে চাপ বাড়বে রূপনারায়ণ নদের উপর, আর তখন রূপনারায়ণের জলের একটা বড় অংশ প্লাবিত করবে খানাকুলকে। আরও ভয়ঙ্কর বন্যার মুখোমুখি হতে পারে খানাকুল। এমনকি খানাকুলকে বাঁচাতে দ্রুত কোনো প্রকল্প গ্রহণ না করলে আগামী দিনে মানচিত্র থেকে খানাকুলের মুছে যাওয়ার আশঙ্কাও তিনি উড়িয়ে দিলেন না। তবে এ প্রসঙ্গে তিনি বলেন, 1943 সালে খানাকুল সহ আরামবাগ মহকুমার জুড়ে বিধ্বংসী বন্যা হয়েছিল। তখন এলাকাকে বাঁচাতে আন্দোলনে নেমেছিলেন সাধারণ মানুষ। তারই ফলশ্রুতি 1948 সালে তৈরি হয়েছিল ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। তার সাফ কথায় এবার খানাকুলকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের আবারও একযোগে আন্দোলনে নামা উচিত, যাতে ডিভিসির মতো আবার নতুন কোনো প্রকল্প গ্রহণ করে খানাকুল তথা আরামবাগ মহকুমাকে বাঁচানো সম্ভব হয়। এখন শুনুন তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎকারে আর কি জানালেন। আসন্ন কয়েক মাস পরই আবার বর্ষা। খানাকুলের মানুষ প্রমাদ গুনছে। 2024 সালের যে বিধ্বংসী বন্যা চোখের সামনে খানাকুলের মানুষ দেখেছে, সারা দেশবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। সারা দেশ থেকে মানুষ ছুটে এসেছে খানাকুলের মানুষের এই বিধ্বংসী বন্যা। আবার খানাকুলের মানুষ কিন্তু প্রহর গুনছে যে আর কমাস পরই আবার সেই বর্ষা, আবার সেই বিধ্বংসী বন্যা। এখন এই বিধ্বংসী বন্যা খানাকুলের মানুষকে আবার বিধ্বস্ত করবে এটা আশা করছে। যে সমস্ত নদী বাঁধগুলো হয়েছে, তবে আমার মনে হয় না সেভাবে পাকাপোক্তভাবে বাঁধ তৈরি হয়েছে বলে তো আমার মনে হয়নি। তার ফলে খানাকুলের মানুষ 2024 সালে যে ভোগান্তির মধ্যে ছিল, আবারও আগামী দিনে সেই ভোগান্তির মধ্যে পড়তে চলেছে। যদি না কিছু পরিবর্তন, কিছু তৈরি করা যায়, এই খানাকুলকে নিয়ে ভাবা যায়, তাহলে কিন্তু খানাকুলের মানুষের আরও গভীর সমস্যায় যেতে চলেছে। দীর্ঘ বছর ধরে বামফ্রন্টের শাসন চলেছে, তারপর তৃণমূল এসেছে, খানাকুলে এখন বিজেপিরও প্রভাব যথেষ্ট। তো তা সত্ত্বেও এখানে উন্নতি সেইভাবে হচ্ছে না, কি কারণ? এবার সমস্যাটা কোথায়, কোন জায়গা থেকে সঠিকভাবে কাজটা হচ্ছে না আপনি মনে করেন? এখন খানাকুলের মানুষের সমস্যা যেটা ছিল সেটা আজও একইভাবেই রয়ে গেছে। রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, এক রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, কিন্তু খানাকুল যে তিমিরে ছিল খানাকুল সেই তিমিরেই পড়ে আছে। খানাকুলের বন্যা পরিস্থিতির পরিবর্তন তো আমরা কিছু দেখতে পাইনি, দেখা যায়নি। এটা কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, এটা কোনো অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু যে কারণই থাক না কেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি সদিচ্ছা থাকে কাজ করার, খানাকুলের মানুষকে বাঁচানোর যদি সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই খানাকুলকে নিয়ে কাজ করা যায় এবং খানাকুলের মানুষকে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া যায়, এটা আমি আশা রাখি। ঘাটাল মাস্টার প্ল্যান যে প্রকল্প যেটা চলছে, তো সেখানে তো বিভিন্ন সরকারি আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা কাজ করছেন, তো তারা কি বুঝতে পারছেন না যে একই সাথে খানাকুলটাকেও এই প্ল্যানের অন্তর্ভুক্ত করা উচিত, নাকি বুঝেও বুঝছেন না এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বলে আপনি মনে করছেন? এখন ঘাটাল মাস্টার প্ল্যান যেটা সাম্প্রতিক রাজ্য বাজেটে ঘোষিত হয়েছে, তো ঘাটাল মাস্টার প্ল্যান তাতে বাস্তবায়িত হওয়ার যতদূর আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদপত্র মারফত, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজকর্ম হয়তো শুরুও হয়েছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ক্ষেত্রে খানাকুলের ভূমিকা অনস্বীকার্য। এখন খানাকুলকে যদি এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত না করা হয় বা রূপনারায়ণ নদীকে যদি যুক্ত না করা হয়, তাহলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সঠিকভাবে রূপায়ণ করা যাবে না। যদিও আমরা যতদূর সংবাদপত্র মারফত বা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি, এর মধ্যে খানাকুল অন্তর্ভুক্ত নেই। এখন সেক্ষেত্রে কিন্তু খানাকুলের মানুষের
সমস্যা, খানাকুলের মানুষের সমস্যা বাড়বে। সেজন্য খানাকুলের মানুষ যেটা চাইছে, যে খানাকুলের মানুষ চাইছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হোক রূপনারায়ণ নদী, যে নদী সমগ্র জলটাকে একেবারে ভাগীরথী বা হুগলি নদী পর্যন্ত রূপনারায়ণ নদী নিয়ে যায়। সেই রূপনারায়ণ নদীকে যদি এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কিন্তু এই প্ল্যান কখনোই ফ্রুটফুল বা ফলপ্রসূ কখনোই হতে পারে না। এই প্ল্যানকে ফলপ্রসূ করতে গেলে এটাকে যুক্ত করতে হবে। এখন এর মধ্যে কিছু রাজনৈতিক অভিসন্ধি বা ইত্যাদি থাকতে পারে, এবং সেটার থেকে সবচেয়ে বড় কথা যেটা দরকার আমাদের খানাকুলের মানুষের স্বার্থে, খানাকুল তথা আরামবাগের মানুষের স্বার্থে, এই সমগ্র এলাকাটাকে নিয়ে প্রায় 15-20 লক্ষ মানুষ এখানে বসবাস করে, এই সবার স্বার্থে এটাকে নিয়ে একটা সামগ্রিক কিছু তৈরি করার বা সামগ্রিক মানুষগুলোকে বাঁচানোর কিছু উপায় বের করা অবশ্যই উচিত। বারাণসী যে নতুন রাস্তা শুরু হবে শুনতে পাচ্ছি, তো সেই রাস্তার কাজ শুরু হলে কি কিছুটা উন্নতি সম্ভব বলে আপনি মনে করেন? নদী বাঁধের বা যেগুলো সেতু যেগুলো হবে, এই রাস্তা হলে কি কিছুটা সুবিধা হবে? আমি যতটা বিভিন্ন সংবাদ সূত্র মারফত জানতে পেরেছি, এই রাস্তাটা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি নিশ্চয়ই হবে, এটা তো ঠিক আছে সেটা, কিন্তু বন্যার ক্ষেত্রে বন্যার প্রকোপ থেকে মুক্ত হওয়ার সাথে এই রাস্তার কোনো সংযোগ নেই। কারণ এই রাস্তা একেবারে যেহেতু ন্যাশনাল হাইওয়ে, এটা ওপর দিয়ে চলে যাবে। ওপর দিয়ে চলে যাওয়ার ক্ষেত্রে নিচে বন্যা প্রতিরোধের ক্ষেত্রে বাঁধ বা ব্যারেজ বা যেটা বন্যা প্রতিরোধের যেটা মূল জায়গা, নদীগুলো ড্রেজিং, এক্সট্রা খাল খনন বা আরও যে মজে যাওয়া খালগুলোকে সংস্কার, এগুলো তো কিছু হবে না। আর এগুলো যদি আলটিমেটলি না হয়, তাহলে ন্যাশনাল হাইওয়ে হয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও বন্যার প্রকোপ থেকে খানাকুল মুক্ত হবে বলে আমার মনে হয় না। ইতিহাস থেকে আমরা তো শিক্ষা পাই, আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো এতদিন পর আপনারা খানাকুল বাঁচাও মঞ্চ তৈরি করেছেন, তো সেখানে কি মনে হয় এখনো কিছুটা সাধারণ মানুষের সচেতনতার অভাব আছে? যে সচেতনতা বা যে সচেতনতা যদি না হয় মানুষ, সেক্ষেত্রে আন্দোলন জোরদার হবে না। তো এক্ষেত্রে সাধারণ মানুষের, খানাকুলবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? সালটা 1943 সাল, একটা ছোট্ট গল্প বলি। 1943 সাল, সে সময় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পারেনি। তখন খানাকুল বা আরামবাগে এক বিধ্বংসী বন্যা হয়। এই বিধ্বংসী বন্যার পরে এক তীব্র আন্দোলন সৃষ্টি হয় এই এলাকার মধ্যে, মানুষরা তীব্র আন্দোলন সৃষ্টি করে। সেই আন্দোলনের ফলেই বা আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই তৈরি হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিবিসি, যাকে আমরা পরিচিত বলি। সেই ডিবিসি 1948 সালে স্থাপিত হয়। অর্থাৎ এই যে ডিবিসি পরিকল্পনা স্থাপিত হয়েছিল, এটা কিন্তু এক আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই তৈরি হয়েছিল। তাই আজও খানাকুলের মানুষের জাগরিত হওয়ার দরকার, এটা অস্বীকার করার উপায় নেই। খানাকুল বা তথা আরামবাগের মানুষ যদি জাগরিত হয়, আন্দোলন করতে পারে, তাহলে ভবিষ্যতে ডিবিসির মতো কোনো পরিকল্পনা তৈরি হয়ে সমগ্র আরামবাগ তথা খানাকুলকে নিয়ে একটি নতুন করে কোনো মাস্টার প্ল্যান তৈরি করে খানাকুলের মানুষ, আরামবাগের মানুষকে এই বন্যার হাত থেকে মুক্তি দিতে পারে। তাই সকলের জাগরিত হওয়া উচিত, সকলে এগিয়ে আসা উচিত, যাতে সেই আন্দোলনের তীব্রতা এতটাই পৌঁছায় যাতে একেবারে রাজধানী পর্যন্ত সেই গর্জনটা আমরা পৌঁছে দিতে পারবো, এবং যাতে সবাইকে নড়ে চড়ে বসতে হয় এবং অবশ্যই এর বাস্তবিক কিছু কাজ হয়। খানাকুল এলাকায় কোন কোন নদী বা খালের জল আসে, কিভাবে বন্যাটা শুরু হয়, কোথায় বাঁধ ভেঙে যায়, কোথায় জল নিকাশি ব্যবস্থা ভালো করলে বা বাঁধটাকে ঠিকঠাক করলে খানাকুলবাসী রক্ষা পাবে, এই ব্যাপারটা যদি বুঝিয়ে দেন তো খানাকুলবাসীর পক্ষেও বুঝতে সুবিধা হবে, তথা রামবাগ মহকুমার পক্ষেও এটা বুঝতে সুবিধা হবে, একটু আমাদের বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা যদি একটু চিত্রের দিকে দেখি, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ঝাড়খণ্ড বা ইত্যাদি অঞ্চলে যখন তীব্র বৃষ্টিপাত হয়, সেই জলাধার, ডিভিসির যে জলাধার, ডিভিসির যদিও অসম্পূর্ণ ডিভিসি বর্তমানে তার জলধারণ ক্ষমতা 1/3, তো ডিভিসির জলধারণ ক্ষমতা যেহেতু কম, তখন কি করে না, ডিভিসি তার অতিরিক্ত জল বিভিন্ন ব্যারেজ থেকে ছেড়ে দেয়। ডিভিসির অতিরিক্ত জল যেটা ব্যারেজ থেকে ছেড়ে দেয়, সেটা দামোদর নদীর মারফত এসে পৌঁছায়। সেই দামোদর নদীর মারফত এসে পৌঁছে এই জায়গাটার নাম হচ্ছে বেগর মোড়। এই বেগর মোড় থেকে দামোদর এসে দুভাগে ভাগ হয়। একটি অংশ দামোদর নাম নিয়ে চলে যায়, একেবারে ভাগীরথী বা হুগলি নদীতে মিশে যায়। আরেকটি অংশ খানাকুলের পাশ দিয়ে মুন্ডেশ্বরী নদী নামে এসে প্রবাহিত হয়ে রূপনারায়ণ নদীর সঙ্গে মিলিত হয়।
এখন আগে দেখা যেত কি দামোদরের বেশিরভাগ জলটাই বেগর মোড় থেকে দামোদর দিয়ে পাঠানো হতো, কিন্তু বর্তমানে যেহেতু হাওড়া একটা শিল্পাঞ্চল এলাকা, তো সেজন্যে দামোদর দিয়ে বেশি জল না পাঠিয়ে তার 70 থেকে 80% জল মুন্ডেশ্বরী দিয়ে পাঠানো হয়, যার ফলে এই মুন্ডেশ্বরী যেটা দীর্ঘদিন মানে দীর্ঘদিনভাবে ড্রেজিং তার হয়নি, তার ফলে যথারীতিভাবে ওভারফ্লো হয়ে খানাকুলের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় এই মুন্ডেশ্বরীর জন্যে। এটা একটি কারণ, এবং মুন্ডেশ্বরী দিয়ে এখন বর্তমানে বেশিরভাগ জল পাস করানো হচ্ছে, এবং এই মুন্ডেশ্বরী জলটা কিন্তু আলটিমেটলি যেখানে গিয়ে পড়ছে সেই রূপনারায়ণ নদীতে গিয়ে পড়ছে, এবং এই রূপনারায়ণ নদী কিন্তু সমগ্র জলটাকে ভাগীরথীতে নিয়ে আসছে। এবার দেখুন, এটা একটা কারণ ছাড়াও আমাদের পশ্চিমাঞ্চলে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ইত্যাদি অঞ্চলে যে বৃষ্টি যেটা হয়, সেই বৃষ্টির জলটা নিয়ে আসে কে না, আরামবাগ দিয়ে যে নদীটা প্রবাহিত হয় সেই দ্বারকেশ্বর নদী। এই দ্বারকেশ্বর নদীর উপরে মনে রাখতে হবে, এই দ্বারকেশ্বর নদীর সঙ্গে কিন্তু কোনো ডিবিসির যোগাযোগ নেই, ডিবিসির কোনো কানেকশন নেই। এই দ্বারকেশ্বর নদী দিয়ে সেই জলটা আসে, সেই জলটা একসঙ্গে যেহেতু এর কোনো ব্যারেজও নেই, দ্বারকেশ্বর নদীর উপর কোনো ব্যারেজ নেই, তারপরে যে জলটা দ্বারকেশ্বর নদী দিয়ে আসে সেটা একেবারে হরপা বানের মতো এসে হঠাৎ করে জলটা এসে যায়, এবং হরপা বানের মতো এসে আরামবাগ বা খানাকুল বা এই বিস্তীর্ণ গোঘাট তার বিস্তীর্ণ অঞ্চলকে এই দ্বারকেশ্বর নদী কিন্তু ডুবিয়ে দেয়। এবং এই দ্বারকেশ্বর নদী যে জলটা আসছে এটা এসে ধান্যগড়ির কাছাকাছি এই রূপনারায়ণ নদীতে এসে মিলিত হয়। এবং ঘাটাল থেকে যে নদীটি আসে শিলাবতী নদী, ঘাটালের যে শিলাবতী নদী, এই শিলাবতী নদীর জল এসেও আমাদের পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে তার বৃষ্টির জল, সেই শিলাবতী নদী এসেও কিন্তু রূপনারায়ণ এসে মিলিত হয়েছে। এবং এই দ্বারকেশ্বর, শিলাবতী, মুন্ডেশ্বরী সমস্ত নদীগুলোর জলগুলো একসাথে পাস করে কে না, একসাথে জলটাকে নিয়ে যায় কে না, রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী সমগ্র জলটাকে নিয়ে গিয়ে ভাগীরথী বা হুগলি নদীতে প্রেরণ করে। এখন মূল বিষয় যেটা হলো, যেহেতু সব জলটাই, সমগ্র জলটাই পাস করার দায়িত্ব আজীবন বহন করে চলেছে সেই হলো রূপনারায়ণ নদী। এখন এই রূপনারায়ণ নদীকে বাদ রেখে, এই রূপনারায়ণ নদীর ড্রেজিং না করে এই কোনো প্ল্যানকে বাস্তবায়িত করা সম্ভব নয়। এখন তাহলে প্রথমত কি করতে হবে না, রূপনারায়ণ নদীকে ড্রেজিং করতে হবে, এবং রূপনারায়ণ নদীর সঙ্গে বা আরও আশেপাশে যে বিভিন্ন মজে যাওয়া খালগুলো রয়েছে সেই খালগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে। এই খালগুলিও কিন্তু অনেকটা জল প্রবাহিত করার ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং প্রয়োজন পড়লে, যদি প্রয়োজন হয়, সেটা নদী বিশেষজ্ঞরা বলতে পারবে, প্রয়োজন পড়লে যদি আরও কিছু খাল খনন করার দরকার হয় জলটাকে পাস করার জন্য, যেটা বন্যা না হয়, সেটা খেয়াল রাখতে হবে। মুন্ডেশ্বরী যতটা বহন করতে পারবে সেই পরিমাণ জলই পাঠানো উচিত, তার অতিরিক্ত জল না পাঠিয়ে বাকি জলটা দামোদর দিয়ে পাঠানো হোক, অথবা অন্য কোনো খাল বা অন্য কোনো কিছু একটা কেটে সেটাকে আবার গঙ্গার সঙ্গে মেশানোর কোনো পরিকল্পনা করতে হবে। এই সামগ্রিক পরিকল্পনাগুলো কিছু করতে পারলে তবেই খানাকুল তথা আরামবাগকে নিয়ে একটা যে মাস্টার প্ল্যান তৈরি করে যদি কাজগুলো করা যায়, তবেই এই খানাকুল আরামবাগকে ভবিষ্যতে বাঁচাতে পারা যাবে, না হলে কিন্তু এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। ঘাটালের ক্ষেত্রে যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়, তখন ঘাটালের দিকের যে নদীর বাঁধগুলি সেগুলি অনেক উঁচু হবে, এবং তার ফলে কী হবে না, সমগ্র জলটা যেটা ঘাটালের দিকে যেত সেই সব জলটাই সমস্তটাই কিন্তু রূপনারায়ণ এসে করবে। রূপনারায়ণের পক্ষে এত বহন করার ক্ষমতাও নেই, রূপনারায়ণ পূর্ববাহিনী নদী, আর পূর্ববাহিনী নদীরা জলের গতি কম থাকে, এবং তার ফলে জলটা ওভারফ্লো হবে। বিস্তীর্ণ খানাকুলের মানুষ যে বিগত 2024 সালে যে বন্যা দেখেছে তার থেকেও আরও অনেক বড় বন্যা দেখবে, এবং ভবিষ্যতে এভাবে চলতে লাগলে সমগ্র খানাকুলটাই মানচিত্র থেকে মুছে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে বিশ্বাস। এই যে আপনি যে দিকগুলো উল্লেখ করলেন, কোথায় বাঁধ নির্মাণের প্রয়োজন বা কোথা দিয়ে জলটা পাস করানো যাবে, তো এই বিস্তারিতভাবে ব্যাখ্যা যেটা করেছে, এই বিষয়টা কোনোভাবে লিখিত আকারে প্রশাসনকে, আমাদের খানাকুল বাঁচাও যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রশাসনকে কোনোভাবে কি জানানো হয়েছে? হ্যাঁ, আমরা খানাকুলের বিভিন্ন অঞ্চলে আমরা পথসভা করেছি, পথসভা করে সেখানকার মানুষকে জাগরিত করার চেষ্টা করা হয়েছে, এবং সেখান থেকে সমস্ত সাধারণ মানুষের আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি, এবং গণস্বাক্ষর সংগ্রহ করে বিভিন্ন দপ্তরকে, সেচ দপ্তর থেকে আরম্ভ করে একেবারে বিভিন্ন দপ্তর, আমাদের বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম, সমস্ত দপ্তরে ডেপুটেশন দেওয়া হচ্ছে, এবং এই ডেপুটেশন দেওয়া এবং সেচ দপ্তরের আধিকারিক সেখানেও ডেপুটেশন দেওয়া চলছে, যাতে এই সমগ্র প্ল্যানটাকে এইভাবে বাস্তবায়িত করা হয়, যার ফলে খানাকুল তথা আরামবাগকে বাঁচানো যেতে পারে, নাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। আসলে খানাকুলের মানুষের অনেক সমস্যা,
এখন এই সমস্ত নানা ধরনের সমস্যা রয়েছে খানাকুলের মানুষের। তবে সবচেয়ে বড় যেটা সমস্যা, যেটা ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আমার জন্ম থেকে আমি দেখে এসেছি, সেটা হলো খানাকুল বন্যাপ্রবণ এলাকা, এবং যার ফলে আদি অনন্তকাল থেকে শুরু করে আজও এই অত্যাধুনিক যুগেও খানাকুলের মানুষের এই তীব্র বন্যার প্রকোপ থেকে আজও কিন্তু খানাকুলের মানুষ মুক্ত হতে পারেনি, বাঁচতে পারেনি। এটা আমাদের খানাকুলের মানুষের যে দুর্ভোগ আগেও ছিল, আজও সেটা দুর্ভোগ রয়ে গেছে, দুর্ভোগের কোনো পরিবর্তন হয়নি। খানাকুল একেবারে চারিদিক থেকে নদী বিধৌত একটা এলাকা, প্রচুর অনেক সংখ্যক নদী খানাকুলকে বেষ্টিত করে রেখেছে, অনেক সংখ্যক নদী এখান থেকে প্রবাহিত হয়েছে। তারপরে অনেক দূর দূরান্তে বিভিন্ন জল এই খানাকুলের নদী নালাগুলো দিয়ে প্রবাহিত হয়। এখন তা সত্ত্বেও যে নদীগুলির ওপর দিয়ে যে যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে বর্ষাকাল বা সেই সময়গুলোতে নদীগুলির উপর দিয়ে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে, কারণ এই নদীগুলির উপরে বিশেষ করে কোনো পাকার কোনো ব্রিজ নেই। এই পাকার ব্রিজ না থাকার জন্যে যে অস্থায়ী বাঁশের যে ব্রিজগুলো তৈরি হয় বা নির্মিত হয়, সেটা মাত্র কয়েক মাস যাতায়াতের একটা প্রাথমিক ব্যবস্থাপনা করতে পারে, দীর্ঘদিন মানে একদম সারা বছর ধরে যাতায়াতের ব্যবস্থা থাকে না। তাহলে যাতায়াতের ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে খানাকুল। তবে এটা যে কাজ করা যায় না তা নয়, অবশ্যই সদিচ্ছা যদি থাকে, সবার ক্ষেত্রে সদিচ্ছা যদি পাওয়া যায়, এ কাজ অবশ্যই করা যায় এবং করা অবশ্যই সম্ভব বলেই তো আমার মনে হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।